এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ তুলে ধরব সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। এমন একজন নক্ষত্র যিনি সব রকমের চরিত্র করেছেন, জনপ্রিয়তা লাভ করেছেন, অ্যাওয়ার্ড জিতেছেন এবং সমালোচকদের প্রশংসা জিতেছেন। এমন একজন নক্ষত্র যিনি মুম্বাইতে নিজের সফলতার পতাকা তুলেছেন। এমন একজন নক্ষত্র যিনি হলিউডে ভারতের সম্মান বাড়িয়েছেন, নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। প্লিজ ওয়েলকাম ফিল্ম স্টার, সবার প্রিয় ইরফান। এই করতালি চলতে থাকুক। আজকের শোয়ের বিচারককে আমন্ত্রণ জানাচ্ছি টাইমস অফ ইন্ডিয়ার মেট্রো এডিশনের এডিটর অংশুল চতুর্বেদী, আর এবার আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের বিচারক ডেইলি টাইমসের এডিটর অংশুল চতুর্বেদীর কাছে অনুমতি চাইব আজকের মোকদ্দমা শুরু করতে। জজ সাহেব, দাঁড়িয়ে থাকবো নাকি বসবো? বসে যান, শুরু করুন। তো মোকদ্দমা শুরু করা যাক। আপকি আদালতে প্রথম অভিযোগ ফিল্ম স্টার ইরফানের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য যা খুশি তাই করতে পারেন। ইরফান, আমি শুনেছি যে ছোটবেলা থেকে আপনার একটা ইচ্ছে ছিল যে আমাকে বিখ্যাত হতে হবে, আর বিখ্যাত হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। আসলে মনে হতো, কারণ আমি নিজেই চেষ্টা করেছি কিছু কাজকর্ম শেখার জন্য, আর সেটাকে আন্তরিকভাবে শেখার জন্য, আর সেটাকে করার চেষ্টা করেছি। তারপর কিছুদিনেই আমি এত বোরিং লাগছিল, আমার মনে হলো যে আমি জীবনে শুধু টাকার জন্য কাজ করতে পারবো না, আমার আত্মাকে ওর মধ্যে ইনভলভ হওয়াটা দরকার। তাই আমি খুঁজছিলাম কি করা যায়। তাই আমি কয়েকটা সিনেমা দেখলাম, আর আমার মনে হলো যে এই একটাই ফিল্ড যেখানে আমি কিছু হয়তো করতে পারি। কিন্তু পরিবারের লোক তো আপনাকে সিনেমা দেখতেই দিতেন না। সেখানে কিছু নিয়ম কানুন ছিল যে কেউ সিনেমা দেখতে যাবে না, আর এটা নাকি খুবই খারাপ কাজ। মনে করতো ওরা, ওদের কাছে সিনেমা যেটা ছিল সবসময় নিচু মানসিকতার একটা নিচু মানসিকতা, ওরা সবসময় নিচু নজরে দেখতো। ওদের মনে হতো নাচ গান করার কাজ ওটা। তাই আমি আমার মাকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে আমি এই নাচ গান করতে যাব না ইন্ডাস্ট্রিতে, আমি একটু ভালো কাজ করব। কিন্তু উনি বুঝতে পারেননি, উনি কখনো মানেননি। কিন্তু আমার ভেতরের একটা ইচ্ছে ছিল, তাই আমি পূরণ করাটা সঠিক মনে করেছিলাম। মিঠুন চক্রবর্তীকে আপনি বড় হিরো মনে করতেন নিজের জীবনে, ওনাকে নকল করার চেষ্টা করতেন। কেউ আমাকে বলেছিল যে তোমার মুখের সঙ্গে ওনার মিল আছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তো ওনার সিনেমা রিলিজ হতো, ওই সময় ওনার চুল এরকম ছিল নিচে, আর ওনার খুব মোলায়েম চুল ছিল, এরকম নিচে এসে পড়তো। আমার চুল হার্ড আর কার্লি ধরনের ছিল। তখন আমার টাকাও ছিল না, কিন্তু আমি কোনো নাপিত খুঁজতাম, কোনো বারবার যে এই চুলগুলোকে কোনোভাবে ড্রাই করে নিচে নামিয়ে দিত। তখন ও নিচে তো নামিয়ে দিত, কিন্তু ওই নারকেলের মতো চুল যেটা কিছুদিন নিচুতে থেকে এরকম হয়ে যেত। তখন ওরকমভাবে আমি কিছু ফটোও তুলেছিলাম মিঠুন চক্রবর্তীর মতো। খুব শান্তি পেতাম যে আমি ওনার মতো দেখতে। আজ ওই ফটোগুলো দেখলে কেমন লাগে? ভালো লাগে। আমার তো মিঠুন দাকে আজও ভালো লাগে। এখন তো উনি আমার প্রতিবেশী হয়ে গেছেন, উনি আশেপাশেই কোথাও একটা থাকেন শুনেছি, তাই আমি ওনার সঙ্গে দেখা করতে অবশ্যই যাই। কিন্তু আপনার বাবা, আমি শুনেছিলাম, আপনাকে টাফ তৈরি করতে চেয়েছিলেন, একজন শিকারীর মতো, কোনো হান্টারের মতো। উনি শিকারী মানুষ ছিলেন, শিকার করতেন। আমি যেতাম ওনার সঙ্গে শিকার করতে। আমার ভালো লাগতো জঙ্গল দেখতে। কিন্তু যখন পশুরা মারা যেত তখন ওদের ব্যাপারে আমি স্টোরি বানাতাম যে ভাই ও তো মরে গেল, ওর ছেলের এখন কি হবে, ওর মায়ের এখন কি হবে। তখন এইসব মাথার মধ্যে ঘুরতো। একবার উনি আমাকে দিয়ে একটা বন্দুক চালিয়েছিলেন, আর একটা পশু মারা গিয়েছিল, আর ওটার আমার খুবই আমার উপর প্রভাব পড়েছিল। আমাকে উনি সবসময় বলতেন যে আমাদের বাড়িতে, আমাদের পাঠানদের বাড়িতে একজন ব্রাহ্মণ জন্মেছে। কিন্তু বাবা এমন কঠিন মেজাজের মানুষ ছিলেন, উনিও কি নিজের ছেলের চোখের জন্য পাগল ছিলেন? উনি শুধু বলতেন যে এই চোখের মধ্যে একটা গভীরতা আছে। কিন্তু এইভাবেই পরিবারের চোখে ধুলো দিয়ে আপনি সেই সময়
মিথ্যে বলে এনএসডি পৌঁছে গেছিলেন। ওই ধুলোটা দেওয়াটা দরকার ছিল, কারণ আমি আর কিছু বুঝতেই পারছিলাম না। আমার জীবন জয়পুরে যেটা ছিল সেটা একরকমভাবে এক্সহস্ট হয়ে গিয়েছিল। আর কিছুই করতাম না, বন্ধুদের সঙ্গে ওই বসে থাকা আর শুধু কলেজে যাওয়া, মেয়েদের বিরক্ত করা, মেয়েদের পিছনে ঘোরা, আর পিছনেও লাগতে পারতাম না, আর বিরক্তও করতে পারতাম না, আর শুধু এইসব। আমরা শুধু মার্ক করে রাখতাম, দুজন মেয়ে যাচ্ছে, ওদের মার্ক করতাম, এটা আমার, এটা তোর। আর তারপরে নিজেদের মধ্যে ঝগড়াও লেগে যেত যে না ভাই ওটা তো আমার। আর তারপরে আমরা ওদের বাড়ি পর্যন্ত চলে যেতাম পিছন পিছন, আর তারপর এই নিয়ে চিন্তা করতাম কিভাবে ওদের কাছে মেসেজটা পৌঁছানো যায়। তখন এই প্রসেসটা চলতে থাকতো 4 মাস, 5 মাস, 6 মাস। আর বাই চান্স যদি কখনো এরকম সুযোগ পাওয়া যেত যে হ্যালো বলতে পারি, তখন সেটাও আমি বলতে পারতাম না। এখন মেয়েদের কথা বলে আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা। আর ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি মিথ্যে বলেছিলেন। প্রথমত আমি আমার মাকে মিথ্যে বলেছি। আমি বলেছিলাম যে আমি একজন অ্যাক্টর হতে যাচ্ছি না, আমি এখানে অ্যাক্টিং শিখতে যাচ্ছি, এখান থেকে শিখে আমি জয়পুর ইউনিভার্সিটিতে ফিরবো আর এখানে টিচার হয়ে যাব, লেকচারার হয়ে যাব। তাই কনভিন্স হয়ে গেলেন। আর তারপর এনএসডির লোকেদেরকে মিথ্যে বলেছিলাম যে আমি 10টা নাটক করেছি আর আমার সিনেমার সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমি নাটক করব, নাটক শিখবো, আর তারপর আমি শুধু নাটকই করব। তো এগুলোই আমার মিথ্যে ছিল, কিন্তু আমার জন্য সেটা সঠিক ছিল, প্রয়োজন ছিল বলার। কিন্তু এটা আমি শুনেছি যে আপনি ওখানে অ্যাক্টিং শিখেছেন খুবই সিনসিয়ারলি। ওটা আমার নিষ্ঠা ছিল, ওটা আমার নিষ্ঠা ছিল, আর ওটাই আমি শিখতে গিয়েছিলাম। তাই জন্য লোকেরা বলতো যে ও এনএসডিতে এসেছে, এর কারোর সঙ্গে সম্পর্ক নেই, ও নিজের একটা গণ্ডির মধ্যে থাকে, ওর নিজের একটা জগৎ রয়েছে, সেখান থেকে বাইরে বেরোয় না। কিন্তু আমার এরকম একটা ভুল ধারণা ছিল যে আমি এনএসডি যাব, টিচার আমাকে কিছু একটা শেখাবেন আর আমি পরের দিন অ্যাক্টর হয়ে যাব। তাই সেটার পিছনে আমি পড়েছিলাম, আর একটা সংগ্রাম ছিল অদ্ভুত। কিন্তু মুম্বাই পৌঁছেই তো আপনি কাজ পাননি। মুম্বাই আমি কাজ খুঁজতে যাইনি, যখন আমাকে মুম্বাইয়ে ডাকা হয়েছিল তখনই গিয়েছিলাম। এই যে টিভি সিরিয়ালে আপনি অ্যাক্টিং করতেন, ওটা আমাকে অলরেডি গোবিন্দ নিহালনি বাবু ডেকে পাঠিয়েছিলেন। উনি আমার সঙ্গে 3টে সিনেমা করেছিলেন, যেগুলো দূরদর্শনে এখনো কখনো কখনো দেখানো হয়। আর তারপরে আমি যখন মুম্বাইতে 3টে সিনেমা করলাম, আমি তখন ওখানেই থেকে। কিন্তু সিরিয়ালগুলো আপনি কিভাবে করলেন? এক তো চাণক্য করলেন, একটা আপনি গ্রেট মারাঠা করেছিলেন, জয় হনুমান করেছিলেন। জয় হনুমান করিনি, ওটা একটা এপিসোড করেছিলাম, তারপর পালিয়ে এসেছিলাম। কিন্তু তাতে কি, এতে অসুবিধা কোথায়? ভালোই তো সিরিয়ালগুলো, চাণক্য। না আমি তো এটা প্রমাণ করার চেষ্টা করছি যে সাকসেসের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন আপনি। যখন সিনেমাতে রোল পেলেন না, তখন আপনি বলতেন যে ছোটখাটো রোলই দিয়ে দাও। ওই সিরিয়াল করার সময় আমার মনে হতো আমি তো সিনেমাতে কাজ করতে এসেছি, সিরিয়ালে আমি কি করছি। তখন আমার ইচ্ছে ছিল যে অমরিশ পুরীর পিছনে যদি দাঁড়ানোর আমি একটা সুযোগ পেতাম, তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু সেই সুযোগটা পাইনি, ইন্ডাস্ট্রি আমাকে দেয়নি। ইন্ডাস্ট্রি আপনার ট্যালেন্ট চিনতে পারেনি ওই সময়। সবাই বলা বলি করতো যে কত ভালো অ্যাক্টর দেখো টিভির, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিনেমাতে কাজ দিত না। সুভাষ ঘাই স্যারকেও অনেকবার বলতে শুনেছি, উনি সিরিয়াল দেখে বলেছেন যে আরে ভাই এই ছেলেটা কে, ও খুব 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 দারুণ ছেলে। কিন্তু তারপরেও অপেক্ষা করে থাকতাম যে হয়তো আমার মোবাইলে সুভাষ ঘাইয়ের ফোন আসবে কোনোদিন। আর আমি আমার ওয়াইফের সঙ্গে মজাও করতাম, বলতাম কি জানো তুমি, হু ইজ কলিং, সুভাষজি। আপনার ওয়াইফ তো আমি শুনেছি যে উনি এটা বলতেন যে ও এতটা পাগল ছিল নিজের কাজের জন্য যে যখন লিফটে যেত একসাথে, তখন ও ডায়লগ জোরে জোরে বলতে থাকতো, খুব এম্বারাসিং লাগতো ওনার। হ্যাঁ, ও অনেকবার বলতো যে তুমি বাজারে গিয়ে রিহার্সাল করাটা বন্ধ করো। আমি অ্যাকচুয়ালি লাউড থিঙ্কার। আজকে আমার মাথায় যদি কিছু আসে তাহলে সেটা আমি বিড়বিড় করতে থাকি। তাই অনেকবার বাসে যদি আপনি যান আর এরকম রড ধরে আছেন আর আপনি ডায়ালগ বিড়বিড় করছেন, তখন আশেপাশের লোকেরা তাকিয়ে দেখতে থাকে। তারপর ওরা আমাকেও দেখতো আর তাকিয়ে দেখতো যে সঙ্গে কে আছে, তাই ওদিকেই চোখ যেত। তাই জন্য ওর মনে হতো যে এখন প্লিজ এইসব বন্ধ করো, বাড়িতে করো এইসব। পান সিং তোমার একটা গান আছে, তেরি আঁখিয়া দোনালি, আপনার উপর ভালো ফিট হয়। আর তেরি বাতিয়া দোনালি আপনার কথা শুনে মনে হচ্ছে। কিন্তু ওটাতে রাইফেলের ঝটকা তো নেই কথাতে। হ্যাঁ, রাইফেলে ঝটকা নেই, কিন্তু ভালো ব্যাপার হলো আপনি অভিযোগটা স্বীকার করছেন। আমাকে এখন একটা ব্রেক নিয়ে নিতে হবে, আর ব্রেকের পর আপকি আদালতে ইরফানের উপর জনগণের অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। হলিউডে আপনি ডিরেক্টরকে সাজেস্ট করেছিলেন যে ইন্ডিয়াতে ইন্টিমেট সিনও সম্পূর্ণ জামাকাপড় পরে হয়। অ্যাকচুয়ালি আমার লজ্জা করছিল, আমি শরীর দেখাতে চাইছিলাম না, তাই আমি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন মুম্বাই থেকে শুরু করে হলিউড পর্যন্ত নিজের অভিনয় দিয়ে নিজের চিহ্ন রেখে যাওয়া ফিল্ম স্টার ইরফান। আপকি আদালতে পরের অভিযোগ।
আপকি আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে এনার অ্যাপ্রোচ খুবই নেগেটিভ। ইরফান, এটা কি সত্যি যে মুম্বাইতে যখন আপনি কাজ পেলেন না, যে কাজটা পেলেন সেটা আপনার পছন্দের ছিল না, তখন তল্পি তল্পা গুটিয়ে আপনি আবার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন? আমি অ্যাকচুয়ালি বোর হয়ে গেছিলাম খুব। আর আমি অলসতা সহ্য করতে পারি না। আমি এই কাজে এটাকে কাজ বানাতে চাইনি। এই যে আমার ধরন আছে, যেগুলো আমি শিখছি, যেগুলো আমি করছি, এগুলোকে আমি কাজ হিসেবে নিতে পারবো না। কাজ হিসেবে নিই, কিন্তু সেখানে আমার আনন্দ পাওয়াটা খুব দরকার। আমার আমার আত্মা বেঁচে থাকাটা খুব প্রয়োজন। তাই ওটা যেখানে যেভাবে বেঁচে থাকবে সেখানে আমি যাব। তাহলে যখন পালাচ্ছিলেন মুম্বাই ছেড়ে ভয় পেয়ে, তখন থামলেন কিভাবে? আসলে আমার এক বন্ধু আছে তিগ্মাংশু ধুলিয়া। ও বলল যে, "আরে থেকে যা আর একটু, তোকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইয়ে দেবো, তারপর চলে যাস।" ওটা এখনো পর্যন্ত পাইয়ে দেয়নি। হাসেল, যেখানে আপনি ভিলেন হয়েছিলেন, খলনায়ক, আমি ভিলেন ছিলাম। আর খুব হিট হয়েছিল। হ্যাঁ, আমি খুবই হিট করেছিলাম। আর শুনেছিলাম তারপর খুব অফার আসছিল আপনার কাছে ভিলেন হওয়ার জন্য, খলনায়কের রোল প্লে করার জন্য। প্রতিদিন 2টো সিনেমা আসতো। আর আপনি হিরো হতে চাইতেন। আমি শুধু ভিলেনই হয়ে যাব এইটা আমি কখনোই চাইনি। অন্য কিছু দাও। ভিলেনের রোল তো আমি করে দিয়েছি। এবার অন্য কিছু করি। তাই এটাই তো আমি আপনাকে বলছি যে নেগেটিভ অ্যাপ্রোচ যেটা পেয়েছিলেন তাতে খুশি ছিলেন না। খলনায়ক হয়ে গেছেন, এবার তো হিরো হতে হবে। ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমার অ্যাপ্রোচ যেটা আছে নেগেটিভ, এটা একদম ঠিক। নেগেটিভ এইভাবে যে আমি নিজেকে নিজে ক্রিটিসাইজ আচ্ছা, বেশি মকবুল করি। থেকে আপনি খুশি হয়েছেন যেখানে আপনি হিরো হওয়ার সুযোগ পেয়েছিলেন? আপনার একদম। আমি খুবই খুশি হয়েছিলাম। আর আমার খুব ভালো লেগেছিল। ওই সিনেমাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফিল্ম। আপনার মনের মধ্যে এটা ছিল কি যে আমার মতো চেহারার একজন মানুষ হিরো কিভাবে হবে? অ্যাকচুয়ালি ওটা অনেক আগে মনে হতো, যখন আমি চিন্তা করতাম, কন্টেমপ্লেট করতাম যে আমি অ্যাক্টর হতে পারবো কিনা। তখন আমি অনেকবার দেখতাম যে আমার মুখটা কারোর সঙ্গে মিলছে কিনা, আমার মতো কেউ অ্যাক্টর আছে কিনা। তাই ডাউটটা অবশ্যই থাকতো। কিন্তু পরে যখন হয়ে গেলাম, তখন আমার মনে হলো যে সব টেরা বেঁকা সবাই অ্যাক্টর হতে পারে। তাই বেশিরভাগ সুপারস্টার যারা আছেন তারা কখনো কনভেনশনাল হিসেবে গুড লুকিং ছিলেন না। সেটা রাজেশ খান্না স্যারকে দেখুন, সেটা অমিতাভ বচ্চন স্যারকে দেখুন, সেটা দিলীপ কুমার স্যারকে দেখুন। আমি নিজেকে নিজে কম্পেয়ার করছি না ওনাদের সঙ্গে, কিন্তু আমি একটা পসিবিলিটি বলছি যে মানুষের ভিতরের ব্যক্তিত্বটা যেটা আছে সেটা বেশি প্রভাব ফেলে লোকজনের উপরে। শুধু লুকটা কিন্তু প্রভাব ফেলে হ্যাঁ, না। এটা আনকনভেনশনাল লুক। হ্যাঁ, কিন্তু আপনাকে হিট বড় স্টার পান সিং তোমার বানিয়েছে। হ্যাঁ, পান সিং তোমরের আত্মাটা যেটা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিল, যার সঙ্গে দেশ ন্যায় করেনি, দেশের সিস্টেম ওনার সঙ্গে ন্যায় করেনি, ওটাকে আমাদের স্টোরির মাধ্যমে লোকজনদের কাছে পৌঁছানোর ছিল। আপনি এটা বলতে শুরু করলেন যে ভাই আমি নিউজে থাকতে পারি না, আমি পিআর করতে পারি না। কিছু না কিছু নিজের খামতি খুঁজতে থাকেন। সেটা তো আছেই। আমি নিজের খামতি খুঁজতেই থাকি। কিন্তু এ তো পান সিং তোমরের সাকসেস দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আর আমার তারপরে কোনো অভিযোগই নেই। পান সিং তোমরকে নিয়ে আমার কোনো অভিযোগই নেই। শুধু যেটা আছে যে আমরা কি ওনার পরিবারের লোকেদের ওনাদের ডিউ ওনারা পেয়েছেন কিনা, এই চিন্তাটা আমার অবশ্যই আছে। এটা ছাড়া আমার আর কোনো অভিযোগ নেই, কোনো রকমের কিছু। কখনো এটা নিয়ে অভিযোগ থাকে যে আমি ইংরেজিটা অত ভালো বলতে পারি না? হ্যাঁ, যেটা বলতে পারি না সেটা বলতে পারি না, তাতে কি হয়েছে? আমাকে অ্যাকচুয়ালি যখন আমি অতটা পপুলার হইনি, আমি মুম্বাইতে স্ট্রাগল করছিলাম, তখন আমার আশেপাশের লোকেরা আমাকে অনেক সময় বলতো যে, "ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক ইন, ইউ শুড ট্রাই টু লার্ন ইংলিশ, ইউ শুড লুক লাইক ইংলিশ ক্লাস, ইউ শুড লুক লাইক এলিট।" আর আমার এই কথাগুলোতে খুব প্রবলেম হতো আরকি। আমার এটা বিশ্বাস যে ল্যাঙ্গুয়েজ আপনাকে এলিট বানায় না। ল্যাঙ্গুয়েজ আপনাকে সভ্য মানুষ বানায় না। ল্যাঙ্গুয়েজ তো যে কেউ বলতে পারে। আপনার ভেতরে কি আছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ইরফান যে অ্যাক্টর ভালো ইংরেজি বলতে পারে না, যে অ্যাক্টর যার চেহারা একদম আপনার মতো, সে হলিউডে চলে যায় হিরো হতে। অ্যাকচুয়ালি মুখ দেখিয়েই খাচ্ছি আমি। আর মুখটা তো খুব পছন্দ হলিউডের। আর ওরা আমাকে যেটা করে, ওরা আলাদা, আলাদা উপাধি দিতে থাকে। আর আমার মুখ দেখে ওরা মেসমেরাইজড। কিন্তু যখন হলিউডের ডিরেক্টর সাহেব আপনাকে ইংরাজি বলতে বলে, আমি শুনেছি যেটা সদ্য সিনেমাটা বেরিয়েছিল লাইফ অফ পাই,
হ্যাঁ ওটাতে আপনাকে আলাদাভাবে ইংরেজি বলতে বলা হয়েছিল। হ্যাঁ, ইংরেজি দেখুন প্রথমত ওইভাবে বলতে হয়, কিন্তু যতদূর ওই রোলটার ব্যাপার আসছে সেখানে আমি খামতি রাখি। আর ওই নেমসেকে যেটা ছিল বেঙ্গলি অ্যাকসেন্ট ইংরেজি বলতে হতো আমাকে, তাই আমি সেটার পুরো প্রস্তুতি নিয়েছিলাম। এখানে উনি বলেছিলেন যে আচ্ছা, আমেরিকান। জনগণকে আপনি দু একটা নমুনা দেখিয়ে দিন এই বাঙালি স্টাইল ইংরেজি কিভাবে বলতে হয়। আমার এই মুহূর্তে তো মনে পড়ছে না। ওই বেঙ্গলি স্টাইলে বলেছিলাম আই আই আমার আমার খুব এখন আমার মাথায় আসছে না। কিন্তু এই 'লাইফ অফ পাই'তে উনি যেটা বলেছিলেন যে কানাডিয়ান, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, তাই এরকম আমি কিভাবে বলব কানাডিয়ান, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট? তাই আমি জানতাম না যে আমাকে ট্রেনার হায়ার করতে হবে। আর তখন আমি নিজেই চেষ্টা করতে থাকলাম। ৩-৪ মাস ওটার পেছনে নষ্ট হয়ে গেল। যখন গিয়ে শুটিং শুরু করলাম, তখন উনি বললেন, "এই অ্যাকসেন্ট তো ঠিকই করছে না।" তখন শুধু ইংরেজিতে শুধু এই ইংরেজিতেই বলুন। তারপর সেটা চেঞ্জ করতে হয়েছে সব। আর অ্যামেজিং স্পাইডারম্যানে ওটা একটা সিনেমা, ওটাতেও ওই ইংরেজি অ্যাকসেন্ট আছে। ওটাতে কোনো ইন্ডিয়ান অ্যাকসেন্টের প্রয়োজন ছিল না। তাই ওটাও আমেরিকান অ্যাকসেন্ট ছিল। এটাই তো আমাদের যে জনগণ আছেন ওনারা সবাই জানতে চায় যে যদি ইংরেজি জানা না থাকে তাহলেও কিভাবে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলা যায়। সেটা তো আজকাল সবাই এদেরকে শেখাতে থাকে। ওই যে আজকাল যে সার্ভিস হয় না? রাতে যেখানে টেলিফোনে কথা বলতে হয়? কল কল সেন্টার। সেন্টার। কল সেন্টার। আপনার অভিযোগ হচ্ছে আপনাকে এখানে এমন রোল করতে হচ্ছে যেগুলোতে আপনি বিলিভ করেন না। অনেকবার করতে হয়। তাই অনেকবার মানুষ সবসময় আ কিছু কখনো টাকারও প্রয়োজন হয়। তাই অনেকবার এসব করতে হয়। আচ্ছা, ভালো ব্যাপার যে আপনি সৎভাবে অ্যাকসেপ্ট করেছেন যে টাকা পয়সার প্রয়োজনের জন্য কখনো কখনো উল্টোপাল্টা রোলও করেন। হ্যাঁ, অবশ্যই। ওগুলো করতে হয়, করেছি। কিন্তু ওটার যে টেস্ট থাকে সেটা খুব একটা ভালো লাগে না ভিতরে। স্যার আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি এত সিনেমা করেছেন কিন্তু কোন ক্যারেক্টারটা ज़्यादा এনজয় করেছেন? পান সিং তোমানের মতো ক্যারেক্টারটা নাকি রোমান্টিক ক্যারেক্টার? দুটোই। পান সিং আর বেশি রোম্যান্স। এনজয় কোনটাতে করেন? রিয়াল লাইফ এ রোম্যান্স। আর সিনেমাতে পান সিং। মানে রোমান্টিকটা বেশি। হ্যাঁ, রোম্যান্স দেখুন, রোম্যান্স এমন একটা জিনিস, রোম্যান্স আমাদের এই যে যে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, এই এই জীবনের তেতো ভাবটাকে কাউন্টার করার জন্য রোম্যান্টিসিজম আছে। রোম্যান্টিসিজম আমাদের এই শক্তিটা দেয় যাতে আমরা এই সত্যিটার সঙ্গে লড়তে পারি। কিন্তু Thank এটা you, কি sir. সত্যি যে যখন সিনেমাতে ইন্টিমেট সিন করতে হয় তখন খুবই অসুবিধে হয় আপনার? আমার মনে হয় সামনের মানুষটা যে পার্টনার আছে তার যেন অসুবিধা না হয়। উনার মুখে যেন অসুবিধা না দেখতে পাই। তাই এটাতে আমি খুব ভয় পাই। তাই যদি আমার মনে হয় যে সামনের পার্টনার যে আছে সে কমফোর্টেবল, তাহলে আমার তো ভালোই লাগে। আমি এটা শুনেছিলাম যে হলিউডে আপনি ডাইরেক্টরকে সাজেস্ট করেছিলেন যে ইন্ডিয়াতে ইন্টিমেট সিনও সম্পূর্ণ জামাকাপড় পরে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করছিলাম। তখন উনি বলেছিলেন যে, "আপনার এই ইন্টিমেট সিনটা আছে। আপনি যেটা করবেন এই কুর্তাটা খুলে ফেলুন।" আর আমি তো কুর্তা খুলব না। উনি বললেন, "তুমি বেডের মধ্যে আছো, শুয়ে আছো। তুমি জামাকাপড় খুলে শোবে না?" আমি বললাম, "আমাদের এখানে জামাকাপড় খুলে শোয় না। আমরা তো জামাকাপড় পরেই শুয়ে পড়ি। কিন্তু ওখানকার এরকম চলন আছে, যদি আপনি শুয়ে থাকুন, সেটা আপনি কারো সঙ্গে শুয়ে থাকুন বা একাই থাকুন, সেটা জামাকাপড় খুলেই। আর তারপর ঘুমোতে যায়।" তাই আমি ওনাকে বললাম, "ভাই, এটা তো আমাদের ভারতবর্ষ। আমি তো ভারতীয় ক্যারেক্টার করছি। তাই আমি তো কুর্তা পরেই করব।" তাই আমি কুর্তা পরেই শুলাম। অ্যাকচুয়ালি আমার লজ্জা পাচ্ছিল। আমি শরীর দেখাতে চাইছিলাম না। তাই জন্যই আমি ইরফান, আমার কাছে এখনো তালিকা আছে, বড় বড় আচ্ছা। অভিযোগ আছে, বড় বড় প্রশ্ন আছে, কিন্তু এবার একটা ব্রেক নিয়ে নেব। একটা ব্রেকের জন্য থামছি, আর ব্রেকের পর আজকে আদালতে ইরফানের উপর জনগণের অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। আপনি বলছেন যে সরস্বতী থাকা উচিত সিনেমাতে, পবিত্রতা থাকা উচিত। তাহলে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে আপনি যে হিজ করেছিলেন তখন সেখানে ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার ইরফান। আপকে আদালতে ইরফানের ওপর জনগণের তরফ থেকে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে ইনি ফিল্ম জগতের রীতি ভেঙে ফেলতে চাইছেন। ইরফান, আপনি বলেছিলেন যে কখনো কখনো টাকার জন্য কাজ করতে হয়, আর যখন টাকার জন্য আপনি কাজ করেন তখন আপনার খুব দুঃখ হয়, ব্যাপারটা পেইনফুল হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির নিয়ম তো এটাই যে প্রত্যেক বড় স্টার শুধু টাকার জন্যই কাজ করেন।
আমি এটা মনে করি না যে প্রত্যেকটা বড় স্টার টাকার জন্য আমার তো মনে হয় 100 কোটি না পেলে বড় স্টার হওয়া যায় না। ওটা একটা অদ্ভুত অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে সিনেমার উপরে। নিয়মকানুন ভাঙাটা হয়তো আমার জন্মগত অধিকার। এটা আমাকে উপরওয়ালা হয়তো আমাকে এটা এই মিশন দিয়েই পাঠিয়েছেন। আমি নিয়মকানুনের উপরে প্রশ্ন তুলব আর সেটা ভাঙার চেষ্টা করব। আপনি বলছেন যে এই যে 100 কোটি টাকার ফিল্ম স্টাররা আছেন, এদের ভেঙে আপনি আরো বড় 1000 কোটি টাকা স্টার হবেন। না, 1000 কোটি স্টার তো আমি আছি। আমার সিনেমা যা যা হয় আমার শুধু বক্তব্য এটাই যে দেখুন, এটা একটা অদ্ভুত সংমিশ্রণ সিনেমা। এখানে সরস্বতী আর লক্ষ্মী দুজনেরই সংমিশ্রণ। এটা কিন্তু সহজ সংমিশ্রণ নয়। আর একটা গল্পের যে মাধ্যম রয়েছে সেটা একটা পবিত্র মাধ্যম। এর মাধ্যমে আমি এই কোটি কোটি মানুষের মনে জায়গা করতে পারি। এটাই হচ্ছে এর শক্তি। আমি আপনাকে এমন এক্সপিরিয়েন্স দিতে পারি যেটা আপনি 10 বছর পর্যন্ত মনে রাখবেন। ইরফান, আপনি বলছেন যে সরস্বতী থাকা উচিত সিনেমাতে, পবিত্রতা থাকা উচিত। তাহলে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে আপনি যে হিজ করেছিলেন তখন সেখানে পবিত্রতা ছিল? ওটাতে লক্ষ্মী দেখতে পাচ্ছিলাম আমি। ওই সময় আমার উপরে লক্ষ্মী দেবীর প্রভাব ছিল। আর যখন 7 খুন মাফে আপনি রোল করেছিলেন? ওটা আসলে ওই রোল যেভাবে এডিট হয়েছিল তাতে ওটা খুব বেশি ভয়ানক হয়ে গিয়েছিল। অতটা ভয়ানক ছিল না। কিন্তু বিশাল স্যারের সঙ্গে আমি কাজ করতে চেয়েছিলাম আর উনি আমাকে অফার করেছিলেন। তাই আমি সুযোগ খুঁজছিলাম। যদিও আমার রোলটা পছন্দ হয়নি। যখনই উনি আমাকে বললেন ওয়াইফ বিটার, আমি বললাম, না রে ভাই, আমি কি করব এবার? আমার মনে হয়েছিল যে এটা আমি কি এক্সপ্লোর করব? এখানে আমি কি শিখতে পারবো? মেয়েদেরকে মেরে নিজের বউকে পেটাচ্ছে। কিন্তু আমি সেটা নিয়ে কিছু ওয়ার্কআউট করেছিলাম। কিন্তু সেটার ব্যাপারটা হলো এডিটিংয়ে অনেক কিছু ওই জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাই কিন্তু এটা তো ঠিক যে আপনি অনেকগুলো এরকম সিনেমায় সাইন করেছেন যেগুলো আপনি আদৌ করতে চাননি, কিন্তু শুধু টাকার জন্য, আর সিনেমাগুলো তেমন চলেনি। হ্যাঁ, এরকম হয়েছিল। কিন্তু এটা কি বলুন তো, আ এটা তো জীবন। এখানে অনেক ধরনের অভিজ্ঞতার জন্য মানুষ করে থাকে। আমি সবগুলো তো জানি না যে এটা হিট হবে কি হবে না। এই সিনেমা আচ্ছা, তো এরকম কোন সিনেমা আছে যেটা আপনার মনে হয়েছে যে সত্যি সত্যি এটা আমার করা উচিত হয়নি? অনেকগুলোই আছে। ওগুলোর নাম নেওয়া ঠিক হবে না। কারণ যে ডিরেক্টর আছেন সে বেচারা তো পরিশ্রম করেই তৈরি করেছিলেন। তাই ওনাকে কেন বদনাম করব এখানে? অনেকগুলো সিনেমা এরকম আছে যে সেটে ঢুকতেই মনে হয়েছে খুব বড় ভুল হয়ে গেছে আমার। আর কিন্তু কারণ যেহেতু আপনি টাকা নিয়েছেন, আপনি সাইন করেছেন, আর লোকেরা যা করে আপনাকে নিয়ে চর্চাও বেশি করে। হ্যাঁ, তাই জন্য সেটা পূরণ করতে হয়। একটা প্রফেশনাল কমিটমেন্ট হয়ে যায়। তাই ওটা একটা এমন একটা সফর যেটা পালন করতে হয়। যেমন ধরুন বিয়ে হয়ে যায়, যেখানে মনে হয় যে আমাদের একসঙ্গে থাকা উচিত নয়, কিন্তু তারপরেও পালন করতে হয়। তাই ওটা পালন করতে হয়। সব থেকে বড় জাজ আপনার সিনেমার, আপনার অ্যাক্টিং এর এই দেশের জনগণ। অনেক লোক এখানে আছে, এদের মনেও কিছু প্রশ্ন আছে। আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান এখানে, হ্যাঁ এখানে দিন, সেকেন্ড রোতে। হ্যাঁ, এইরকম কোনো রোল আছে কি যা আপনি দ্বিতীয়বার করতে চাইবেন না? ওই জয় হনুমানে যেটা করেছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, আপনার মুভি ছিল থ্যাংক ইউ। হুম। তাতে আপনার হয়তো মনে আছে যে আপনার ডায়লগ ছিল যে আপনি আপনার চেয়ে ভালো মেয়েদের আর কেউ চেনে না। ঠিক কথা, ঠিক কথা। তো স্যার, এই ব্যাপারে আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাইবো, কিছু টিপস। একটা টিপ দিচ্ছি আপনাকে। দেখুন, আসলে আমরা হলাম, আপনি একটা মানুষের মধ্যে ওই একজন পুরুষের মধ্যে পুরুষও থাকে, মহিলাও থাকে। একদম আর একজন একদম। মহিলার মধ্যে মহিলাও থাকে, পুরুষও থাকে। নিজের ভিতরে থাকা মহিলাটাকে বুঝুন। কিন্তু আরও একটা কথা বলে রাখি, এসবে কোনো হেল্প পাওয়া যায় না কিন্তু। আপনার ক্যারিয়ারে যে জার্নিটা আছে সেটা মুম্বাই থেকে হলিউড পর্যন্ত, ইন্টারন্যাশনাল মুভিজ পর্যন্ত, আপনি কখনো হলিউডে সেটেল হওয়ার কথা ভাবেননি? আমি অনেকবার এরকম মনে হয়েছিল যে হওয়া উচিত ছিল, যে ধরনের অফার্স আসে। কিন্তু আমি এখন এই স্টেজে হয়তো আমি অনেক ইয়াং হলে, আপনার মতো বয়স হলে, আর যদি এই ধরনের চান্স পেতাম, তাহলে হয়তো আমি দেশ ছেড়ে ওখানে থাকতে শুরু করতাম।
কিন্তু আমি অনেকবার দেখেছি, যেমন আমি কানাডা গিয়েছি, আরও অনেক জায়গায় গিয়েছি, ওখানে 40 বছরের উপর লোকেরা চাকরি করে, কাজ করে, খুব দুঃখী হয় ওরা। ইয়াং জেনারেশনের মধ্যে যেসব লোকেরা আছে তারা খুব ইনভলভ থাকে, ওদের কাছে অনেক কিছু করার মতো থাকে। কিন্তু যত মানুষ দেখেছি, একটা বয়সের পর থেকে মানুষ নিজের শিকড়ের কাছে ফিরে আসতে চায়, এটাই প্রবণতা থাকে। তাই এই স্টেজে আমি অন্য কান্ট্রিতে যেতে পারবো না। আমাকে আমার কান্ট্রিতে থাকা, এখান থেকে অপারেট করা বেশি আমার কাছে ঠিক হবে। ইরফান, আপনি এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে চান, কাজ করতে চান, কিন্তু এখানকার নিয়ম কানুন ভেঙে ফেলতে চান। এখন এখানকার একটা নিয়ম আছে ফিল্ম স্টারদের ব্যাপারে, গসিপ প্রচুর ছাপা হয়, কিন্তু আপনার লাইফটা এত বোর যে খুঁজে খুঁজে কোনো গসিপ পাওয়া যায়নি। মানে আমি হচ্ছি ভালো অপারেটর। দু চারটে জিনিস আমি পেয়েছি, হ্যাঁ, যেমন একটাতে ছেপেছিল যে মমতা প্যাটেল ইরফানের ওপর কাস্টিং কাউচ করার অভিযোগ করেছেন। আমার এখনো এরকম যোগ্যতা হয়নি যে আমি কাউকে বলবো যে একে রোলটা দিয়ে দাও আর ও সে রোলটা পেয়ে যাবে। তাই এই জন্য কাস্টিং কাউচে মানে এখনো সুযোগ পাইনি, সুযোগ পেলে তখন বলবো। আরও একটা খবর ছেপেছে যে মাহিকে নিয়ে ইরফান আর তিগমাংশুর মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এখন এটা তো মাহি দেবীকে জিজ্ঞাসা করা উচিত। আমি এই ব্যাপারে বললে মনে হবে আমি নিজে সাফাই গাইছি। না, মাহি নিজে খুব পরিষ্কার, সৎ মনের একটি মেয়ে। আর আমার মনে হয় না যে তিগমাংশু আর আমার মধ্যে বিভেদ তৈরি করার জন্য কোনো মেয়ের দরকার পড়বে। আমাদের বিভেদ হলে এমনিতেই হয়ে যাবে, না হলে কারোর দ্বারাই সম্ভব নয়। শুনেছি অনেক বন্ধু আছে আপনার। আমার অনেক কাছের বন্ধু আছে। আমার একমাত্র বন্ধু ও, যে আমাকে অনেক কিছু শিখিয়েছিল, আর যার সঙ্গে আমি আমার যদি ভালো লাগে আমি প্রত্যেকটা জন্মে ওর সঙ্গে বন্ধুত্ব রাখবো। আর ওর আমার ইচ্ছে, আমার ক্ষমতা থাকলে আমি ওকে কিনে আমার বাড়িতে রেখে দেবো। কিন্তু আপনার নিজের লাইফটা এত বোরিং লাগে না যে এত খোঁজার পরেও অতি কষ্টে দুটো গসিপ পাওয়া গেছে আপনার ব্যাপারে? আমি ওটাই তো বলছিলাম যে এসব করে কোনো লাভ নেই। আমি বোঝার চেষ্টা করেছি, আমি চেষ্টা করিনি। আমি মহিলাদের বোঝার চেষ্টা করেছি, আর যেটা চেষ্টা করার দরকার ছিল সেটা আমি করতে পারিনি। ইরফান, যে নিয়ম কানুন আছে, আমার তো বাসনা এটাই যে এরকম নিয়ম কানুনকে ভাঙতে থাকুন, যেগুলো খারাপ নিয়ম, ভালো নিয়ম কানুন আপনি তৈরি করতে থাকুন। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে ইরফানের ওপর জনগণের অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। আমি তো অ্যাক্টর ছিলাম না, তাই আমাকে শিখতে হয়েছে অ্যাক্টিং। এই জন্য আমার সংগ্রাম ছিল যে যদি আমি অ্যাক্টিং না শিখি তাহলে আমি এখানে এসে কী করলাম। তাই ওটা একটা চাপ ছিল তখন, কিন্তু এখন আমি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের জনগণের তরফ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছি ফিল্ম স্টার ইরফানকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে ইনি সব সময় চাপের মধ্যেই থাকেন। ইরফান, আপনার বন্ধু এটা বলে যে সব সময় আপনি চিন্তিত থাকেন, সব সময় ভাবনায় থাকেন। হয়তো আমার মুখ দেখে সবসময় মনে হয় আমি চিন্তা করছি, অ্যাকচুয়ালি আমি চিন্তা করছি না। আপনার ওয়াইফের একটা ইন্টারভিউ দেখেছি, ওখানে উনি বলেছেন যে নিজের পারফরমেন্স গুলো নিয়ে সবসময় আপনি টেন্স থাকেন, সবসময় ও পাগল হয়ে থাকে, মেগলাম্যানিক হয়ে যায়। ও একটা যুগ ছিল যখন আমি এনএসডি থেকে বেরিয়েছিলাম, আর এনএসডি সময়ে তখন আমি ওই ক্রাফটটাকে বোঝার চেষ্টা করছিলাম, তাই তখন অনেক বেশি প্রেশার থাকতো। আমার এই ধারণা ছিল যে আমাকে এনএসডি যেটা শিখিয়ে দেবে, যখন এটা এমন একটা জিনিস যেটা আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে শিখতে হবে, আর এটার একটা প্রসেস আছে। এরকম নয় যে আপনি কোনো ইনস্টিটিউটে গেলেন আর আপনি ইঞ্জিনিয়ারিং শিখে নিলেন, এরকম হয় না। এটা একটা প্রসেস। ডান্স জানলে আপনি করতে পারবেন, গান জানলে আপনি করতে পারবেন। আর আমি একটা তো ছিলাম না, আমাকে অ্যাক্টিং শিখতে হয়েছে। আর এই জন্য আমার সংগ্রাম ছিল যে যদি আমি অ্যাক্টিং না শিখি তাহলে আমি এখানে এসে কী করলাম। তাই ওটা একটা চাপ ছিল, কিন্তু এখন সেটা আর নেই। আচ্ছা, এটার কারণটা আমাকে বলুন যে আপনার নাম ছিল শাহজাদে ইরফান আলী খান। হ্যাঁ আপনি প্রথমে ওটাকে কেটে ছোট করে দিলেন ইরফান খান। হ্যাঁ, এখন বড় হয়ে গিয়ে আরো ছোট করে দিয়েছেন ইরফান। আরো বড় হয়ে গেলে তখন ইরফানটাও বাদ দিয়ে দেবো। কিন্তু এটার কারণ এটা ছিল না তো যে মাই নেম ইজ খান হলে আমেরিকাতে এয়ারপোর্টে আপনার জামা কাপড় খুলে নিতে পারে? আরে পাসপোর্ট, ওটা তো চক্কর তো এটাই, অসুবিধা তো এটাই যে আপনার নিজের পাসপোর্টে সারনেম লেখাটা জরুরি। দেখবেন অনেক ডিপার্টমেন্ট এরকম আছে যেখানে আপনাকে এটা বলা জরুরি যে আপনার ধর্ম কী।
আমার মনে হয় ধর্ম যেটা আছে সেটা খুবই প্রাইভেট একটা জিনিস। ওটা আপনার আর আপনার ঈশ্বরের মধ্যে যে সম্পর্ক সেটা খুবই প্রাইভেট সম্পর্ক। ওটাকে কোনো ফর্মে লেখার দরকার পড়ে কেন? আমার এই প্রশ্নটা সকলের কাছে। আর আমার প্রশ্ন এটাই যে আমেরিকা থেকে খান নাম হওয়ার দরুন আপনাকে কখনো এয়ারপোর্টে অবশ্যই এয়ারপোর্টে একবার নয় অনেকবার আমাকে আটকেছিল আর আমার খুবই খারাপ লেগেছিল। আমি ওদেরকে বলেও দিয়েছিলাম যারা যে পুলিশের লোকেরা আমাকে আটকেছিল। আমি বলেছিলাম যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ মি ভিসা ওয়াই উড ইউ ইস্যু আ ভিসা টু মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। সো ওদের কিছু অদ্ভুত রিয়াকশন ছিল। বলেছিল আর ইউ থ্রেটেনিং মি? সো আমি বললাম না না ভাই থ্রেট দিচ্ছি না, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করছি। তো ওদের একটা অদ্ভুত মানে পদ্ধতিটা যেটা ছিল, আপনি যখনই ইমিগ্রেশন ক্রস করবেন ওরা তখনই আপনার পাসপোর্ট চেক করছে আর বলবে যে জাস্ট ওয়েট, আর তারপর উঠবে, পাসপোর্ট বন্ধ করবে, একটা দুটো পুলিশের লোক আসবে, বড় বড় গান থাকে ওদের সঙ্গে, পিস্তল লাগানো থাকে, আপনাকে ওরা ধরবে আর নিয়ে যাবে, ঘরের মধ্যে বসিয়ে দেবে। আপনি ওখানে কোনো কথা বলতে পারবেন না, ফোন পর্যন্ত করতে পারবেন না, আপনি ফোন ছুঁতে পারবেন না, আপনাকে কোনো গাড়ি নিতে এলে তাকে খবর দিতে পারবেন না, আপনি বসে থাকবেন চুপচাপ, জাস্ট সেট। ভাই কি হয়েছে? সেট, ফোন নো। তখন আপনার মনে হবে যে কি এমন কাজ করেছেন আপনি, তাই সেটা একটা হিউমিলিয়েটিং এর মতো ব্যাপারটা। তাই এটা অবশ্যই হয়তো আমার নামের সঙ্গে কারণ নামটা হয়তো সিমিলার, বা কারণটা ওরা বলে না। যখন ক্লিয়ার করে দিলাম তারপর জিজ্ঞাসা করলাম কারণটা কি ছিল। গো প্লিজ গো। আচ্ছা, যখন থেকে খান নাম থেকে সরিয়ে দিলেন তখন থেকে কি রাস্তা সহজ হয়েছিল আমেরিকাতে? কিচ্ছু সহজ হয়নি। ওই পাসপোর্টে তো লেখাই আছে খান। তাই ওটার থেকে বাঁচার পথ নেই আমার। তারপর যখনই এরকম হয়, যখনই আমি ওখানে যাই, যে প্রোডাকশনই আমাকে ডাকুক না কেন, আমি তাদেরকে বলে দিই যে এয়ারপোর্টে কিন্তু আমি দাঁড়াবো না। যদি ওরা আমাকে আটকায় তাহলে কিন্তু আমি ফিরে আসবো আরেকটা টিকিট কেটে। তাই ওরা আগে থেকেই ইমিগ্রেশনে না, বলে এখন তো রাখে আপনি আর কি। হলিউডে অনেক সিনেমা করেছেন, একটু আধটু পরিচিতি তো হয়েছে। কিন্তু আর ওখানকার সিস্টেমটা এরকম যে ওরা সিস্টেমের মধ্যে আটকে রয়েছে। ওদের মনে হয় যে হ্যাঁ করে থাকতে পারে সিনেমা, বলবে হতে পারে এর মধ্যেও লুকোনো আছে কিছু রহস্য। তবু ওরা বিশ্বাস করবে না। ওরা বিশ্বাস করে না যে হ্যাঁ 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 স্পাইডারম্যান আসছে, হ্যাঁ হ্যাঁ ও ইয়া উই রিমেম্বার, বাট স্টিল। সালাম মুম্বাই থেকে শুরু করে স্পাইডারম্যান পর্যন্ত অনেক অ্যাচিভমেন্ট অফ জার্নি ছিল। এই সবের মধ্যে একটা জিনিস আপনাকে হেল্প করেছে, সব সময় হেল্প করেছে, সেটা হলো আপনার চোখ। আপনার অর্ধেকের বেশি অ্যাক্টিং তো আপনার চোখই করে দেয়, যেটা কিনা হলো আপনার ইউএসপি। তাহলে কি আপনি এটা ইউজ করেন প্রত্যেকটা মুভিতে? অনেক অনেক ধন্যবাদ আপনার এই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। দেখুন এটাতে আমার কোনো হাত নেই, এটা উপরওয়ালা দিয়েছেন যেমন দিয়েছেন ওটাতে। কিন্তু চোখের ক্ষেত্রে যেটা হয় যে যেটা আপনি করছেন, যেটা আপনার ভিতরে চলছে, ওটা কোথাও না কোথাও আপনার চোখে ওটার ইমপ্রেশন দেখা যায়। আর হতে পারে আমার এত অভিযোগ জীবনের প্রতি, এত স্বপ্ন আছে, এত অ্যাসপিরেশন আছে, ওগুলো সব ফুটে ওঠে। তাই এটা আপনি ডেলিবারেটলি ইউজ করেন না। আমি ডেলিবারেটলি যে আমি এরকমটা করব তাহলে আমার চোখটা এরকম দেখাবে, এটা আমি কোনোদিন ভাবিনি। করেননি আপনি ইউজ? না, কখনো এরকম ভাবিনি। বাট ইট ইজ ইম্প্যাক্টফুল স্যার, ইট ইজ আ দারুণ বাবা, কমপ্লিমেন্ট। thank you. থ্যাংক ইউ স্যার। আপনার ধন্যবাদ। বন্ধু তিগমাংশুর আমি একটা ইন্টারভিউ পড়লাম, উনি বলেছেন যে ওর যে সেক্স অ্যাপিল আছে ওটা শুধু ইন্টেলেকচুয়াল মহিলাদের হিট করে। হ্যাঁ হ্যাঁ, ও এটা বলতে চায় যে বাকিদের করে না। এটা ওর উদারতা, কিন্তু আর আপনি বলছেন যে বাকিদেরকেও হিট করে। করা উচিত। আমি চাই আমার বাসনা বাকিদেরও করা উচিত, কারণ আমার জন্য খুব দরকার যে আমাকে মহিলারা সবাই কিভাবে দেখেন, আর আমার ওদের প্রতি ইমপ্রেশনটা কি। আর যদি আমার প্রশংসা করে আর আমার বাসনা করে, তাহলে আমার কাছে আমার জীবনটা সফল হবে। সেটার জন্য চোখের ব্যবহার করেন? কখনো কখনো। স্যার 1988-এর সালাম বম্বে থেকে নিয়ে সাহেব বিবি গ্যাংস্টার রিটার্ন অবধি আপনি স্যার এত দারুণ একটা সফর পার করে এসেছেন। তো স্যার আপনার হিসেবে সবচেয়ে কড়া, সবচেয়ে চ্যালেঞ্জিং রোল কোনটা ছিল স্যার? আমার দুটো অ্যাকচুয়ালি লাইফ অফ পাই খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। ওটার অনেকগুলো কারণ ছিল। ওটাতে যে ধরনের প্রস্তুতি নিতে হয়েছে, যে ধরনের ডিমান্ডস আমাকে করা হয়েছিল, যে ধরনের ফ্রেমওয়ার্কে আমাকে কাজ করতে হতো, আর তারপর একসঙ্গে একবার সিনেমা শ্যুট হলো একজন অ্যাক্টরের সঙ্গে, আর ওটাকে পুরো স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল। তারপর অন্য অ্যাক্টরকে ডাকা হলো, তারপর আমাকে দ্বিতীয়বার গোটা সিনেমাটা শুটিং করতে হয়েছে। তাই অনেকবার আমাকে আরেকবার সিনটা শ্যুট করতে হয়েছে। কিন্তু যে ইমোশনাল সিনটা ছিল, এতটা ইমোশনাল, যেখানে লাস্টে স্পিচ ছিল আমার পাইয়ের ভিতরে, ওটা খুবই কঠিন হয়। তাই ওটা একটা রোল ছিল। দ্বিতীয়, ইন ট্রিটমেন্ট একটা সিরিজ আছে আমার গ্যাব্রিয়েল বার্নের সঙ্গে, ইন ট্রিটমেন্ট, ওটার 3rd সিজন। ওটাতে আমার একটা গল্প আছে, আমার ওপর একটা পুরো সিরিজ আছে। ওটা খুব কঠিন ছিল।
নেমসেক, সেটা ক্র্যাক করা খুব মুশকিল ছিল। এর কারণটা কি যে হলিউডে আপনাকে ছোট রোল দেওয়া হয় আর সিনেমা রিলিজ হতে হতে ওটাকে কেটে আরো ছোট করে দেওয়া হয়? ওটা আপনি পছন্দ করেন, এখানে বড় রোল দেওয়া হয় সেটা পছন্দ নয়? হলিউডে যেভাবে আমাকে, আমি ছোট বলবো না, কারণ আপনি স্পাইডারম্যানের কথা বাদ দিন, যেখানে নেমসেকের ব্যাপারে যদি বলেন, আমার মনে হয়েছিল যে এটা হয়তো মেইন চরিত্র নয়, কিন্তু সিনেমাটা যখন আমি দেখলাম তখন আমার মনে হলো যে সিনেমাটা এরই গল্প, ওটাই মেইন চরিত্র হয়ে গিয়েছিল। লাইফ অফ পায়ের ব্যাপারে যদি বলা হয়, ওটা তো ছোটই রোল। না ছোট, আমাকে ছোট ওইভাবে বলতে পারেন, কিন্তু ওটা একটা সেন্ট্রাল ক্যারেক্টার ছিল। ওই সিনেমা যখন শেষ হয়, সিনেমার যখন ক্লাইম্যাক্স আসে, তখন ওখানে ধু অনেক কিছু হয়, অনেক অ্যাকশন হয়। ওই যে ডিরেক্টর সব কিছু আমার পারফরমেন্সের উপরে দায়িত্ব দিয়েছিলেন, উনি আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন যে গোটা জার্নি, সমুদ্রের 100 কোটি টাকার খরচ সব তোমার কাঁধের উপরে, তুমি বলতে না পারলে সিনেমাটা চলবে না। তাই এত বড় দায়িত্ব যেটা ছিল, ওটাকে পালন করা, আমি মনে করি না যে ওটাকে আমি ছোট বলবো। ইরফান, আপনাকে সব রকম প্রশ্ন করলাম, আপনার পার্সোনাল লাইফের ব্যাপারে, আপনার ব্যাপারে যে গসিপ আছে তার ব্যাপারে, আমি জিজ্ঞেস করলাম হলিউডের সিনেমার ব্যাপারে, মুম্বাই ইন্ডাস্ট্রির ট্র্যাডিশনের ব্যাপারে। ভালো ব্যাপার এটাই যে প্রত্যেকটা প্রশ্নের আপনি অকপটে উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের বিচারক অংশুল চতুর্বেদীর সিদ্ধান্ত আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম ফিল্ম স্টার ইরফানের ওপরে। এখন সময় হয়ে গেছে আপকি আদালতে আজকের বিচারক অংশুল চতুর্বেদীর সিদ্ধান্তের। এই আদালতের সংক্ষিপ্ত সামারি এটাই যে ইরফান যে কথাটা নিজের মাকে বলেছিলেন যে আমি নাচ গান করতে যাব না, নিজের সেই কথাটা আপনি রেখেছেন। আপনি ইন্ডাস্ট্রিতে এসেছেন কিন্তু শুধু নাচতে গাইতে আসেননি। তো আপনি জয়পুর ইউনিভার্সিটিতে টিচার হতে পারুন বা না পারুন, কিন্তু অ্যাক্টিং আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে শেখাচ্ছেন, আর শেখাতেই থাকুন। আর যা অডিয়েন্স বলছে, নিজের নয়নের পেয়ালা দিয়ে পান করাতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে ইরফান এইভাবেই মুম্বাইতে, হলিউডে ভারতের নাম উজ্জ্বল করবেন, নিজের অ্যাক্টিং দিয়ে জনগণের মনোরঞ্জন করবেন, আর জনগণকে নতুন নতুন শিক্ষা দিতে থাকবেন, ভিন্ন ভিন্ন চরিত্র করতে থাকবেন, আর সাফল্যের আরো উচ্চতা ছুঁতে থাকবেন। আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।